কিশোরী কন্যার প্রেম পর্ব ৪ শেষ পর্ব। আজও নীরদকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে বন্ধুদের সাথে ক্যারাম খেলছে। সাইকেল নিয়ে আসার সময় একবার চোখাচোখি হলো নীরদের সাথে। প্রতিদিনের মতো আজও দোকান থেকে কতগুলো সেন্টার ফুড কিনে ব্যাগ ভরলো। পাশ দিয়ে যাওয়ার সময় সেন্টার ফুড সবেত একটা পলিথিন তার দিকে ছুঁড়ে দিয়ে গেল। পলিথিন ক্যাচ ধরে অর্গমার দিকে তাকিয়ে হাসলো নীরদ। একটু হেসে কিছু না বলে চলে গেল। নীরদের বন্ধুরা অবাক হলো না এসব দেখি। প্রতিদিন তাদের এসব দেখতে হয়। অর্গমা কোচিংয়ে যাওয়ার সময় যেদিন নীরদকে দেখতে পাবে সেদিনই কিছু না কিছু নীরদকে দিয়ে যাবে। যেমন গতকাল আইসক্রিম দিয়ে গিয়েছিল, এর আগের দিন একটা ডিমের বোতল দিয়ে গিয়েছিল। নীরদও মাঝে মাঝে অর্গমাকে এসব দিয়ে থাকে। বন্ধুরা বলল, তোরা প্রেম করিস না, তবুও এসব কি? ঠিক প্রেম করলে তো মানা যেত, কিন্তু প্রেম না করলে এসব আদান প্রদান কেন চলে? আসিফ সন্দেহান গলায় জিজ্ঞেস করলো, তোদের ভিতরে কি চলছে? চললে তোরা জানতি না মনে হয়? নীরদের উত্তরে সন্তুষ্ট হতে পারলো না কেউ। স্কুল ছুটির পর নিধির সাথে গল্প করতে করতে বের হলো অর্গমা। তার মুখোমুখি হলো শাকিল। এর মাঝে কয়েকটা মাস ছেলেটা ছিল। অর্গমা ভেবেছিল ছেলেটা অবশেষে তার পিছু ছেড়েছে। এভাবে উদয় হওয়ার মানে কি? কেমন লাগছে? বেশভূষা হাবভাবেও পরিবর্তন হয়েছে কিছুটা। শাকিল গলা ছেড়ে জিজ্ঞেস করলো, আমাকে এই কদিন মিস করেছ? কেন এই ছেলেকে মিস করতে যাবে? মাথাটা গেল নাকি? ছেলেটার কথা টেনে অর্গমা বলল, কাকে মিস করব? কেন করব? আপনার না আসায় আমি শান্তিতে ছিলাম, হঠাৎ আবার আপনি আমার সামনে আসলেন, এখন বিরক্ত হচ্ছি। আমি আসলে চাকরির জন্য পড়াশোনা করছিলাম। তো আমাকে কেন বলছেন এসব? আসলে আমার চাকরি হয়ে গেছে। কংগ্রেচুলেশন। এবার অন্তত চাকরি টানে পরে আপনি আমার পেছন ছাড়বেন। তুমি জানো আমি তোমাকে পছন্দ করি, তবুও এমন করো কেন আমার সাথে? কারণ আমি আপনাকে পছন্দ করি না, আর জোর করে কাউকে পছন্দ করা যায় না। আমি আমার পরিবারে তোমার কথা বলেছি, তারা সবাই তোমাকে দেখতে চান। তো আমি চাইছি তোমার পরিবারকে প্রস্তাব দিতে। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? যখন আমি আপনাকে পছন্দই করি না, সেখানে প্রস্তাব দেওয়ার কথা আসছে কোথা থেকে? একসাথে থাকতে থাকতে একসময় না একসময় পছন্দ হয়ে যাবে। শুধু তোমাকে জানাতে এসেছিলাম ব্যাপারটা। তোমার কথা এতদিন শুনেছি, এখন আমি তোমার মনের কথা শুনবো। তাছাড়া তোমার পরিবারে আপত্তি করার কোনো কারণ নেই। আমি পড়াশোনা জানা ছেলে, ভালো চাকরি করছি। আর সব থেকে বড় কথা হলো আমি একমাত্র ছেলে। আমার এক বোন আছে, তার বিয়ে হয়ে গেলে পুরো বাসায় তোমার রাজত্ব চলবে। এছাড়া টাকা পয়সা মোটামুটি ভালোই আছে আমাদের। পৃথিবীতে মেয়ে নিশ্চয় অভাব পড়েনি। তাহলে আপনি হাত ধুয়ে আমার পেছনে কেন পড়ে আছেন? আমার আপনাকে একটুও পছন্দ না। তাছাড়া আমি অন্য একজনকে পছন্দ করি। চোখ মুখে পরিবর্তন ঘটল শাকিলের। জগতের রাগ নিয়ে বলল, তাকে একবার সামনে পেলে এতদিন ভালোভাবে বলেছি, গায়ে লাগেনি। এখন থেকে আর ভালোভাবে বলবো না। আগামীকাল আমার পরিবার নিয়ে যাব তোমাদের বাসায়। তোর বাপ মাকে বলে দিবি, যদি নিজেদের ভালো চায় তাহলে যেন বিয়েতে কোনো না করে। তাহলে এই শাকিলের রূপটা তারা দেখতে বাধ্য হবে হয়তো। বিহুল নয়নে তাকিয়ে রইল সে। শাকিলের এমন রূপ বদল তার ঠিক হজম হচ্ছে না। বাসায় ফিরে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। অর্গমার কানে শাকিলের কথাগুলো বাজছে। আজকে শাকিলের বলা কথার ধরনে বুঝিয়ে দিয়েছে ও কেমন ধরনের ছেলে। এমন একটা ছেলের নজরে কেন পড়তে হলো? তাকে ভীষণ কান্না পাচ্ছে তার। অর্গমা আজকে শাকিলের ধমকিতে সে ভয় পেয়েছে। তা আর বলার বাকি রাখে না। অব্র বাসায় নেই এই মুহূর্তে, এমনকি তার বাবা মাও বাসায় নেই। বাসায় থেকে সে অভ্যস্ত, কিন্তু আজ কেন যেন খুব ভয় করছে। অর্গমা কাঁদতে কাঁদতে ফোন নিয়ে অব্র নম্বরে কল দিল। ওপার থেকে কল রিসিভ হতে অর্গমা ঝরঝর করে কেঁদে ফেলল। তার কান্নার আওয়াজ শুনে হয়ে পড়ল অব্র। হ্যালো অর্গ। অর্গ, কি হয়েছে? কাঁদছিস কেন? হ্যালো অর্গমা, কথা বল। কোথায় তুই? কি হয়েছে? বাসায় আসো ভাইয়া। তৎক্ষণাৎ কল কেটে গেল। অর্গমা মুখ চেপে ধরে কাঁদতে লাগলো। মিনিট দশেক এতে বাসায় এসে হাজির হলো অব্র। বেল না বাজিয়ে চাবি দিয়ে দরজা খুলল। বাসা প্রত্যেকের কাছে এক সেট করে চাবি আছে। কেউ না থাকলে তখন এই চাবি কাজে লাগে। বাসায় এসে তার কান্না কণ্ঠটা শুনে অব্র মস্তিষ্ক শূন্য হয়ে গেছে। বিন্দুমাত্র অপেক্ষা করার সময় নেই তার। হন হন করে অর্গমার রুমের দিকে গেল। দুহাতের মাঝে হাত রেখে কান্না করছে। প্রথম তার মাথায় হাত রাখল। অর্গমা চমকে উঠে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কোনো প্রশ্ন করল না অব্র। শান্তভাবে অগ্রহসন্ত গলায় জিজ্ঞেস করল, কে কি বলেছে বলবে?
অব্র শান্ত ভঙ্গি অর্গমাকে জানান দিচ্ছে যে সে কতটা রেগে আছে। রেগে থাকার কারণটা অর্গমার চোখের পানি। অব্রর দিকে তাকাতে তার চোখ গেল দরজার সামনে নীরদের দিকে। নীরদকে এখানে দেখে বেশ অবাক হলো অর্গমা, আর অবাক দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো অব্র। কি মনে পড়লো সাথে ছিল বাইরে? তোমার ফোন পেয়ে হন্তদন্ত হয়ে চলে আসার সময় নীরদও এসেছে তার সাথে, বলে বসেছিল অব্র। নীরদ নীরব হয়ে দাঁড়িয়ে শুধু অর্গমার কান্নার কারণটা জানতে চাইছিল। অর্গমা শান্ত হয়ে সমস্ত ঘটনা খুলে বলল, শুধু তার ভালো লাগার ঘটনাটা বলল না, কারণ নীরদ সামনে আছে, তো সেটা আর বলা যায় না। আর তার কথা শুনে অব্র ও নীরদ দুজনেই গেল। ওই কলিজা কত বড়, আমিও দেখব। কার বোনের দিকে চোখ তুলে দিয়েছে জানে না তো। আমি দেখে ছাড়বো, কাল থেকে আমি তোকে স্কুলে নিয়ে আসবো, আবার আমি তোকে নিয়ে যাব। কান্না বন্ধ করে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আয়, তোর জন্য অপেক্ষা করছি। অর্গমা মাথা নাড়িয়ে উঠে গেল। রুম ছেড়ে বেরিয়ে খেতে এসে দেখতে পেল নীরদ আর অব্র কি নিয়ে যেন আলোচনা করছে। টেবিলে ভাইয়ের পাশে বসে পড়ল। প্লেটে খাবার বেড়ে যার যার দিকে এগিয়ে দিল। নীরদ যেতে চেয়েছিল, যেতে দেয়নি। চুপচাপ বসে কোনো মতে একটু খেয়ে উঠে রুমে চলে গেল। অব্র নীরদ নিজেদের মধ্যে কথা বলে সব গুছিয়ে নিল। তারপর তারা দুজনে তাদের যে কথা হয়েছিল সে কথা অনুযায়ী তারা শাকিলের সাথে দেখা করলো। শাকিলকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু শাকিল দম্বার পাত্র নয়। সে বরং আরও উল্টাপাল্টা করতে শুরু করলো। মানবে না, এ যে কোনো মূল্যে সে অর্গমাকে চায়, এটাই তার শেষ সিদ্ধান্ত ও শেষ কথা। তখন অব্র আর নীরদ বুঝতে পারলো যে না, এটা কোনোভাবে আর সম্ভব না। শাকিলকে কখনো তারা থামাতে পারবে না। শাকিলের যে উগ্র মেজাজ, আর তার একটা সিদ্ধান্ত, সে সিদ্ধান্তই সে অটল। তখন অব্র আর নীরদ অর্গমাকে সাথে নিয়ে থানায় দিল। সে মধ্যে এমন কিছু বিষয় দিয়েছে যেন শাকিল দ্রুত গ্রেফতার হয়ে যায়, এমনকি তার সাজা হয়ে যায়। তারা যে সিদ্ধান্ত নিয়েছিল ঠিক সেভাবেই কাজ করেছে, আর এতে ঠিকই কাজ হয়েছে। এর মধ্যে অর্গমা ও নীরদের প্রেমের সম্পর্ক জোরালোভাবে গড়ে ওঠে। অর্গমা ও নীরদের প্রেমের সম্পর্ক একেবারে আত্মার সংযোগের মতো। তাদের বন্ধনটা খুবই দেহগত বা আবেগগত ছিল না, এটা ছিল হৃদয়ের গভীর কোনো বন্ধনের প্রতিফলন। নীরদ স্বভাবতই একটু গভীর ভাবনা চিন্তায় ডুবে থাকা এক তরুণ, আর অর্গমা ছিল উজ্জ্বল, প্রাণচঞ্চল, প্রকৃতিপ্রেমী এক মেয়ে। তাদের দুজনের মনের ভাষা ছিল আলাদা, কিন্তু ভালোবাসার ভাষাটা ছিল একেবারে এক। প্রথমে দুজনে দুজনেকে বুঝতে একটু সময় নিয়েছিল, কিন্তু একবার যখন হৃদয়ের দরজাটা খুলে গিয়েছিল তখন তাদের মধ্যে এমন এক নিঃশব্দ বোঝাপড়ার জন্ম হয়েছিল যার কথার চেয়েও গভীর ছিল। অর্গমা তখন নীরদের চোখের দিকে তাকিয়ে থাকত। নীরদ বুঝতে পারত কোনো কথার প্রয়োজন নেই, সে জানে সে ভালোবাসা পেয়েছে। নীরদ যখন তার চিন্তার গভীরে ডুবে থাকত, অর্গমা তার পাশে বসে নীরবে হাত ধরে থাকত। ঠিক তখনই নীরদ অনুভব করত এই মেয়েটাই তার নিঃশ্বাসের মতো আপন। তাদের সম্পর্কের সৌন্দর্য ছিল এই নিঃশব্দ বোঝাপড়ায়, আস্থা ও বিশ্বাসে। ঝড় উঠেছে, ভুল বোঝাবুঝি হয়েছে, চোখে জল এসেছে দুজনেরই, তবুও তারা একে অপরকে ছেড়ে যায়নি। তাদের প্রেম ছিল যেন এক নদী, যেটা কখনো শান্ত, কখনো উথাল পাথাল, কিন্তু শেষ পর্যন্ত সে ঠিকই সাগরে মিশে যায়। বর্ষার রাতে তাদের প্রথম সত্যিকারের আত্মোপলব্ধি। বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আকাশটা যেন নিজের সবকিছু ঢেলে দিচ্ছে পৃথিবীর বুকে। নীরদ একটা পুরনো কাঠের চেয়ারে বসেছিল বারান্দায়, চোখ তার দূরে, কিন্তু মন যেন আরো দূরে কোথাও হারিয়ে গেছে। অর্গমা চুপচাপ পাশে এসে দাঁড়ালো। তার হাতের কাপ দুটো কাঁপছিল, একটা নীরদের জন্য আর একটা তার নিজের জন্য। তুমি আজকাল কিছু বলো না, অর্গমা ধীরে বলল, গলায় এক টুকরো অভিমান লুকোনো ছিল। নীরদ একটু চমকে তাকালো তার দিকে। আমি ভাবি অনেক কিছু, কিন্তু তোমার সামনে এলে সব শব্দ হারিয়ে যায়। অর্গমা নিচু স্বরে বলল, আমিও ভয় পাই কখনো কখনো। ভাবি তুমি বুঝি দূরে সরে যাচ্ছ, হয়তো তোমার ওই গভীর চিন্তাগুলোর ভিড়ে আমি হারিয়ে যাব। নীরদ কাপটা নামিয়ে রেখে তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অর্গমার হাতটা ধরল। তুমি হারাবে না অর্গমা, তুমি তো আমার চিন্তার ভেতরে আছো। প্রতিটি নীরবতায়, প্রতিটি নিঃশ্বাসে তুমি আছো। আমি শুধু ঠিক করে উঠতে পারি না কিভাবে তোমাকে বুঝাবো। অর্গমার চোখ নামিয়ে নিল, চোখের কোনো টলটলে জল, কিন্তু ঠোঁটে এক টুকরো হাসি। তুমি বলো বা না বলো, আমি অনুভব করি তুমি আমার জন্যই ভাবো। তারা চুপচাপ দাঁড়িয়ে রইল, চারপাশে শুধুই বৃষ্টির শব্দ
আর এক গভীর ভালোবাসার নিঃশব্দ সাক্ষী হয়েছিল আকাশ। অপেক্ষার দিনগুলো, শরতের শেষ দিকে বাতাসে হালকা শীতের ছোঁয়া, গাছের পাতাগুলো যেন ধীরে ধীরে বিদায় নিচ্ছে, কিন্তু চারপাশে একটা অন্যরকম উন্মাদনা। অর্গমার বাড়িতে সাজ সাজ রব, মেহেদির গ্রান, সাদা লাল ফুলের গন্ধ, আর মাঝে মাঝে বাজতে থাকা শঙ্খের ধ্বনি, সব মিলিয়ে যেন হৃদয়ের রঙে আঁকা এক পর্ব। অর্গমা আয়নার সামনে বসেছিল, চোখে এক চিলতে উদ্বেগ। পছন্দের মেহেদি ডিজাইনটা ঠিকমতো হলো কিনা সেটা নিয়ে নয়, সে ভাবছিল এই বদলটা ঠিক বুঝতে পারছি না, আমি সত্যি সত্যি বিয়ে করতে চলেছি। ওদিকে নীরদ শান্ত থাকেনি, বন্ধুদের হাসি ঠাট্টা, বিয়ের জুতো চুরির প্ল্যান, সব মিলিয়ে ব্যস্ততা। কিন্তু সে ঠিক সময় পেল একটা খামের ছোট্ট একটা চিঠি লেখা। অর্গমা, প্রতিদিন তোমাকে পাওয়ার জন্য অপেক্ষা করেছি, আর আজ সব অপেক্ষা শেষে আমি ঠিক তোমার পাশে থাকব, চিরদিনের মতো। ভয় পেও না, আমি থাকব, সব ভাঙাগুলো জোড়া লাগিয়ে রাখবো যদি কখনো হৃদয় কেঁপে ওঠে। ভালোবাসা দিয়ে, নীরদ। চিঠিটা অর্গমার হাতে পৌঁছে দিল নীরদের ছোট ভাই। অর্গমা পড়তে পড়তে হেসে উঠল, চোখে জল জমল। এই মেয়েটি সত্যি কাউকে তার আত্মার মতো ভালোবেসেছে। বিয়ের ঠিক আগের রাতে নীরদ আর অর্গমা দেখা করলো বাড়ির পুরনো আমগাছটার নিচে, যেখানে প্রথম হাতে হাত ধরা, যেখানে প্রথম ভালোবাসার শব্দ ছাড়াই প্রকাশ পেয়েছিল। নীরদ বলল, তুমি প্রস্তুত তো? অর্গমা হেসে বলল, ভয় পাচ্ছি, কিন্তু ভালোবাসা ভয়কে জয় করবে, তাই না? নীরদ হাতটা ধরে বলল, ভালোবাসায় আমাদের সবচেয়ে বড় আশ্রয়। তারা দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। পাশে বিয়ের প্রস্তুতি কোলাহল থাকলেও তাদের ভেতর ছিল এক প্রশান্তি, যেটা হয়তো শুধু দুজন সত্যিকারের ভালোবাসা মানুষের মধ্যে জন্ম নিতে পারে। নীল রঙা শাড়ি আর সাজ, ঘরটা সাজানো ছিল গোলাপি আর সাদা ফুলে। চারপাশে মৃদু আলো, হালকা আতরের সুবাস, আর জানলার পর্দা নড়ে উঠছে। মাঝে মাঝে হালকা হওয়া, বাইরে পূর্ণিমার চাঁদ, ঠিক যেমনটা অর্গমা ছোটবেলায় কল্পনা করত। বাসরাতে থাকবে একটা রূপকথার পরিবেশ। অর্গমা বসেছিল ঘরের কোণে, নীল রঙা শাড়িতে, চুলের খোঁপায় জুঁই ফুল, কপালের টিপ, আর চোখে একটু লজ্জা, একটু কৌতূহল। হৃদয় কাঁপছে, কিন্তু মনটা শান্ত, কারণ সে জানে যার কাছে আজ সে নিজেকে তুলে দিচ্ছে সে একজন বিশ্বাসযোগ্য আশ্রয়। নীরদ ধীরে ধীরে ঘরে ঢুকলো, হাতের কাঁপন সে লুকাতে পারল না, কারণ এই রাত তার জন্য ভীষণ নতুন, ভীষণ আবেগময়। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো দরজার কাছে, অর্গমার দিকে তাকিয়ে, যেন এতদিনও ঠিকভাবে তাকে দেখেনি। আজ যেন অর্গমা নতুন হয়ে ধরা দিল তার চোখে। অর্গমা, নীরদের গলা হালকা কাঁপছিল, আর অর্গমা মুখ তুলে তাকালো, তার চোখে জলরঙা হাসি। তুমি এত ভদ্র হচ্ছ কেন? সে হেসে বলল, আমার মনে হচ্ছিল তুমি তো আজ আমাকে মিসেস নীরদ বলবে। নীরদ এগিয়ে এসে তার পাশে বসলো। তোমাকে কি নামে ডাকবো? ভাবছিলাম, প্রেমিকা, জীবনসঙ্গিনী, নাকি প্রাণ। অর্গমা ধীরে ধীরে নীরদের হাত ধরল। ডাকো যা খুশি, কিন্তু ভালোবাসা যেন কখনো কম না হয়। নীরদ তার কপালে একটা চুমু দিল। ভালোবাসা তো দিনে দিনে বাড়ে, কমে না, বিশ্বাস করো। রাতটা চলল কথা, হাসি, নীরবতা আর অনুভবের এক অলিখিত বন্ধনের মধ্য দিয়ে। ওরা একে অপরকে ছুঁয়ে, অনুভব করে, নতুন করে চেনার চেষ্টা করছিল, শুধু শরীর দিয়ে নয়, হৃদয়ের গভীর বাসায়। চারটা তখন আকাশের মাঝখানে, তাদের জীবনের জন্য একটা সম্পূর্ণতা এসে গেছে, একটা অধ্যায়ের পরিসমাপ্তি, আর একটার শুরু। ভালোবাসার মতো পবিত্র সম্পর্কগুলো সত্যি এভাবে পূর্ণতা পায়। গল্পটি এখানেই শেষ করা হলো। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।